শুরুতেই জনাব দীপু আপনার কাছে আসতে চাই, ছাত্রদল আজকের মতো আন্দোলন স্থগিত করলো, যেখান থেকে ঘটনার সূত্রপাত পোস্টাল ব্যালট, সেই ব্যাপারে কি তাহলে আপনারা যথেষ্ট আশ্বস্ত হয়েছেন যে সেইখানে কোনো ধরনের কারচুপি হচ্ছে না, বা যে ধরনের আশঙ্কার কথা ছাত্রদল বলছিল সেটা থেকে মুক্ত হওয়া গেছে? আপনাকে ধন্যবাদ, বিদগ্ধ আলোচকদের ধন্যবাদ। বিষয়বস্তুটা খুব বেশি গভীরে তো যাওয়ার সুযোগ কারোরই হয়নি। যখন শুরু হয়েছে তখনই এই পোস্টাল ব্যালট প্রসঙ্গটা একটা বার্নিং ইস্যু হয়ে সকলের কাছেই আসা অত্যন্ত স্বাভাবিক। কারণ যে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার যারা, সকলেই এবারকার জাতীয় সংসদ নির্বাচনটাকে একটা পরিচ্ছন্ন, স্বচ্ছ এবং নিরপেক্ষ সরকারের কার্যক্রমের মধ্য দিয়ে একটা ভালো নির্বাচন আশা করত। এই অভিজ্ঞতার জায়গা থেকে সকলেই স্বাভাবিকভাবে মনে করতে পারেন যে নির্বাচনে যে কোনো প্রক্রিয়াই হোক, তার মধ্যে হয়তো কার্যক্রম পরিচালনায় অনিচ্ছাকৃত কোনো ত্রুটি হলেও হতে পারে, কিন্তু মেজর কোনো ত্রুটি যেটা সকলকেই প্রশ্নবিদ্ধ করতে পারে, সেরকম একটি ইস্যু ছিল এই পোস্টাল ব্যালট। এই ব্যালট প্রসঙ্গে সর্বশেষ ইসি থেকে যে ব্যাখ্যাটি দেওয়া হয়েছে এবং তারা যে পদক্ষেপ এখন গ্রহণ করছেন, তাতে আমরা মনে করছি যে যতটুকু দুর্বলতা, যতটুকু ত্রুটি ইতিমধ্যে তারা সম্পন্ন করেছেন, এই ত্রুটিগুলোকে সংশোধন করে গোটা নির্বাচন ব্যবস্থাকেই আরও বেশি সুন্দর, সাবলীল, পরিচ্ছন্ন এবং ত্রুটি মুক্ত করার জন্যে সর্বোচ্চ পদক্ষেপ ইসি গ্রহণ করবেন। এবং সে আশ্বাসে আমরা আশ্বস্ত হতে চাই। আমরা মনে করি যে বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের জন্য সকলেই উন্মুখ হয়ে বসে আছেন, একটি সুন্দর ভালো নির্বাচনের জন্য ইসি যে দায়িত্বটি গ্রহণ করেছেন, উপদেষ্টা এবং তত্ত্বাবধায়ক সরকার নামে বর্তমান যে অন্তর্বর্তী সরকার চলছে, সরকার সম্মিলিতভাবে সে নির্বাচনটাকে সুন্দর এবং কি ধরনের সমস্যা হয়েছিল এবং তার সমাধান কিভাবে দিচ্ছেন ইসি? সমাধান তারা দিচ্ছেন এখন যে ব্যালটগুলো আমাদের দেশে নির্বাচন চলাকালীন সময়ে, কারণ আমাদের দেশেও তো পোস্টাল ব্যালটের অনেকগুলো প্রভিশন আছে, যেমন যারা নির্বাচন ডিউটিতে থাকছেন বিভিন্ন জায়গায়, যারা সরকারি কর্মকর্তা বিভিন্ন জায়গায় থাকছেন, এদের যে ব্যালটগুলো যাচ্ছে, এই ব্যালটগুলোতে প্রার্থীদেরই শুধুমাত্র যারা নির্বাচন করছেন তাদেরই শুধুমাত্র যে প্রতীকগুলো দিয়ে ব্যালট ছাপানো হবে, এটা একটা কনফার্মেশন তারা দিয়েছেন। ফলে এটা যদি হয় তাহলে যে ধরনের অস্বস্তিকর একটা অবস্থা ইতিপূর্বে যে ব্যালট পাঠানো হয়েছে, যখন ব্যালট দেয়াই হয়নি, প্রতীক দেয়াই হয়নি, প্রতীক বরাদ্দ হয়নি, যত প্রতীক আছে সমস্ত প্রতীকগুলো দিয়ে একটি ব্যালট ছেপে পাঠিয়ে দিলে এবং সেই ব্যালটে যে সেটিংগুলো আছে, সেটিংয়ে দেখা যাবে নর্মাল করছে। আপনি যেখানে ধরা যাক আমাদের এখানে 4 জন নির্বাচন করছেন, 36টা প্রতীক দিয়ে যদি একটা ব্যালট ছাপা হয়, তাহলে যে কোনো প্রক্রিয়াটা করা হোক না কেন, ওই ব্যালটে 4টি প্রতীক থাকবে, অথচ 36টা প্রতীক আসলো। ব্যালটগুলো এমনভাবে বিন্যস্ত হবে যে একটা অবিন্যস্ত রূপ, যেখানে যেটা থাকার কথা সেখানে সেটা থাকবে না। অথচ 4 জন প্রার্থীর 4টা প্রতীক দিয়ে যদি ব্যালটটা করা হয়, তাহলে দেখা যেতে পারে যে আপনি একজন প্রার্থী, আপনার নামের আদ্যক্ষর দিয়ে যদি ধরা হয় যে ব্যালটটা করা হচ্ছে প্রতীকের, তাহলে হয়তো আপনারটা 1 নম্বরে পড়ছে, কিন্তু 36টা দিলে দেখা যাবে আপনার নাম হয়তো আর 1 নম্বরে নেই, আপনার নাম চলে গেছে 19 নম্বরে। এই যে অসামঞ্জস্যটা, এটাকে তারা সংশোধন করে যেখানে যারা ততটুকু আকৃতির একটা ব্যালট করবেন, এই বিষয়টা আমাদের নিশ্চিত করেছেন। ফলে আমরা খানিকটা আশ্বস্ত হতে পারছি যে প্রক্রিয়াটি অবলম্বন করে এই পোস্টাল ব্যালটগুলো বাইরে পাঠানো হয়েছিল, এই প্রক্রিয়াটির ক্ষেত্রে এখন যেটা করা হচ্ছে পরিমার্জিত রূপে, সেটা মোটামুটি আমাদের কাছে খানিকটা গ্রহণযোগ্য বলে আমরা মনে করতে পারছি। জি, ধন্যবাদ। জনাব কাফি রতন, আপনার কাছে পর্যায়ে আসি। বিভিন্ন যে অভিযোগ আসছে, লেভেল প্লেইং ফিল্ড এখানে তৈরি হচ্ছে না, এই হিসেবে আপনার পর্যবেক্ষণটাকে আপনাদের দল আসলে এই ব্যাপারে সন্তুষ্ট কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচকদের। লেভেল প্লেইং ফিল্ডের কথা তো খুবই জরুরি, কারণ এই যে একটা তীব্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই নির্বাচনটাকে পেলাম, যদিও নির্বাচনটা আরও আগে হলে হয়তো ভালো হতো। ফলে এই নির্বাচনে প্রত্যেকটা দলের বলে আপনার অংশগ্রহণের নিশ্চয়তা, প্রত্যেকটা দলের প্রার্থীদের সমভাবে প্রচার প্রপাগান্ডা করার সুযোগ সুবিধা, সেগুলি আসলে খুবই জরুরি। কিন্তু আমরা দেখছি যে মানে যারা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের উপদেষ্টারা বা তাদের প্রধান উপদেষ্টা, তিনিও বলছেন যে তরুণরা নির্বাচনে দাঁড়াচ্ছে, তারা জিতবে, তারা মন্ত্রী হবে, এই ধরনের বক্তব্য বলার মধ্য দিয়ে, এবং 3টা দলকে মানে নামই বলি,
আপনার বিএনপি, এনসিপি, জামাত, তাদেরকে যেই প্রিভিলেজ দেওয়া হচ্ছে এবং তাদের সাথে তাদের নেতৃবৃন্দের সাথে যেভাবে তারা কথাবার্তা বলছেন, তাদের নিরাপত্তা, তথাকথিত নিরাপত্তার ব্যবস্থা করছেন, প্রটোকলের ব্যবস্থা করছেন, এই বিষয়গুলি তো অন্য দলগুলিকে আপনার আন্ডারমাইন করার বিষয় এবং অন্য দলগুলিকে সরকারের দিক থেকে এক ধরনের কী বলে গণনা না করার মতো অবস্থা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে বা অন্তর্বর্তীকালীন সরকারের এই কাজটা করার তো কথা না। তাদের মানে দায়িত্ব ছিল একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার। এবং যেই দলটা, ধরেন এনসিপি, আজকে ফরিদ সাহেব এখানে আছেন, যে তাদের দলটা তো কোনো টেস্টেড না, কোনো নির্বাচন অংশগ্রহণ করে নাই, কোনো ধরনের করে নাই, কিন্তু যখনই যে ধরনের ঘটনা ঘটেছে, দেশে বিদেশে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুতেই এই তিনটা দলকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং 3 নম্বর দল হিসাবে হলো এনসিপিকে নেওয়া হয়েছে। ফলে এই যে অন্য যে দলগুলি গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, লড়াই করেছে, যাদের দীর্ঘ ইতিহাস আছে, তাদেরকে তো এক ধরনের কী বলে আপনার দূরে ঠেলে দেওয়া হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ডের জায়গাটা এখানেই হলো একটা বৈষম্য তৈরি করা হচ্ছে। এবং নির্বাচন কমিশনের দিক থেকে আমরা গত কয়েকদিন ধরে যা দেখছি, তাতে যারা আমাদের দলের কথা যদি ধরেন, আমাদের দলের নির্বাচন কমিশনের গাফলতির কারণে আমাদের দলের যারা আমরা সিগনেটরি ছিলাম তাদের নাম তারা ওয়েবসাইটে দেয় নাই, এবং সেই কারণে আমাদের ইনক্লুডিং মাইসেলফ আমাদের 21 জন প্রার্থীর হলো মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে বিনা কারণে। আমরা বারবার বলেছি যে এই বিষয়টা হচ্ছে আপনার নির্বাচন কমিশনের সাথে কথা বলেন, রিটার্নিং অফিসাররা বাদ করে দিয়েছে। এবং আমরা যখন এখানে এসেছি 30 সেকেন্ডের মধ্যে আমাদের হচ্ছে সমস্ত মানে মনোনয়ন বৈধ হয়ে গেছে, প্রত্যেকের বৈধ হয়ে গেছে 30 সেকেন্ডের মধ্যে। আমরা দাঁড়িয়েছি, বলছে আচ্ছা এটা আমাদের গাফলতি ছিল, আমরা ঠিক করে দিচ্ছি। তো এই যে মানে নির্বাচন কমিশন অসংখ্য প্রার্থীকে রিটার্নিং অফিসাররা বাতিল করে দিল এবং তাদেরকে নির্বাচন কমিশনে এসে হলো আপনার তাদের প্রার্থিতা বৈধ করতে হলো। এই জায়গাটাই এক ধরনের, আমি জানি না তখন কি নির্দেশ ছিল আর নির্বাচন কমিশন কি করেছে ঠিক বোঝা যাচ্ছে না। আমরা নির্বাচন কমিশনের কাছে এইটুকু প্রত্যাশা করি যে এই নির্বাচন কমিশন 2018 সালের নির্বাচন কমিশন হবে না। এইটা যেহেতু আমি 2018 সালে নির্বাচন করেছিলাম এবং সেই নির্বাচন আমরা দেখেছি কিভাবে আমরা সকালবেলায় গিয়ে আমাদের ভোট দিতে পারিনি, তার আগের রাতেই তারা ভোট দিয়ে দিচ্ছে এবং ভোট গণনা হয়ে গেছে। 2024 সালে একই অবস্থা। ফলে আমরা একটা নির্বাচন কমিশনকে এই কথাটা বলতে চাই যে একটা লেভেল প্লেইং ফিল্ড করেন, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণ যাকেই ম্যান্ডেট দেখ সেই ম্যান্ডেটটা আপনি গ্রহণ করবেন, কিন্তু কাউকে বিশেষ কোনো ব্যবস্থা বা সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবেন। এই সূত্রে যে প্রসঙ্গে আপনি কথা বলছেন, সেখানে জামাতের তরফ থেকে দাবি তোলা হচ্ছে যে তারেক রহমানের মতন নিরাপত্তা তাদের দলের আমিরকেও যাতে দেয়া হয়, সেটা কি তাহলে যৌক্তিক? না, আমি কথা হচ্ছে যে তারেক রহমানকে দিলেই যে জামাতের আমিরকে দিতে হবে, জামাতের আমির কি তাহলে ধরে নিচ্ছে যে সে বিরোধী দলের নেতা, বা তাকে তারেক রহমানকে ধরে নেওয়া হচ্ছে যে উনি পরবর্তী প্রধানমন্ত্রী? এখন বিবেচনা করতে হবে কাকে কতটুকু নিরাপত্তা দিতে হবে, সেটা বিবেচনা করতে হবে তার প্রতি কতটুকু থ্রেট আছে, তার লাইফ রিস্ক কতটুকু আছে, সেটা অ্যাসেস করবে হলো আমাদের যে গোয়েন্দা বাহিনীগুলো আছে তারা অ্যাসেস করবে। সেই অ্যাসেস করায় যদি দেখা যায় যে কী বলে শফিকুর রহমান সাহেবেরও একই থ্রেট আছে, তাহলে তাকে দেখ, আপত্তি নাই। কিন্তু এইটা যদি স্ট্যাটাস সিম্বল হয় যে তারেক রহমানকে দিয়েছে এখন আমাকে দিতে হবে, এইটা যদি স্ট্যাটাস সিম্বল হয় তাহলে আমরা মনে করি যে এইটা অন্যায় হবে। জি, জনাব ফরিদুল হক, আপনার কাছে আসে। আপনাদের দলের তরফ থেকে গতকালকে যে সংবাদ সম্মেলন করা হয় সেখানে একরকম নির্বাচন বর্জনের কথাও উঠে আসলো শেষ পর্যন্ত। এই ব্যাপারে আসলে আপনাদের মূল অভিযোগগুলো কি, যে এমন পরিস্থিতি কিভাবে তৈরি হচ্ছে যাতে নির্বাচন বর্জনও করা লাগতে পারে, নাকি সেটা কালকের পরিস্থিতি আজকে সেটা বাস্তব নয়? আর জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পর্যন্ত পরিস্থিতি তো ওরকমই আছে। গতকালকে যেই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমাদেরকে এই ধরনের কথা বলতে হয়েছে, আজকেও আপনি জানেন যে আমাদের আহ্বায়কের নেতৃত্বে একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছেন। সেখানেও কিন্তু আমরা অনেকগুলো আশঙ্কার কথা বলেছি যে নির্বাচন কমিশন যেভাবে পক্ষপাতমূলক আচরণ করতেছে, বিশেষত বড় দুইটা ইস্যু, যে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি, এই ইস্যুটা যেভাবে আনসেটেল রেখে একরকম জোর করে কিছু প্রার্থীকে নির্বাচনের মাঠে দিয়ে দেওয়া হলো, এবং এটা যেভাবে জিনিসটা যেভাবে সামনে এসছে, এটা খুব ভালো নজির সৃষ্টি হয়নি।
মানে ধরেন জোর করে কিভাবে দেওয়া হলো? মানে জোর করে ধরেন এই বিষয়গুলোকে প্রপার সেটেলমেন্ট করা হয়নি, অভিযোগগুলোকে প্রপারলি আমলে নেওয়া হয়নি। অনেকগুলো তথ্য আমাদের সামনে এসছে যেগুলো নির্বাচন কমিশনেরই খুঁজে বের করার কথা, কিন্তু এটা আসলে বিভিন্ন সোর্স থেকে মানুষ ফেসবুকে নিয়ে এসছে, বিভিন্ন জনের পাসপোর্ট ফেসবুকে ঘুরতে দেখা গেছে। তো তাদের এই দ্বৈত নাগরিকত্বর ইস্যুগুলো কী হলো এটা আমরা জানি না। একজন প্রার্থী, বিএনপির একজন প্রার্থীর সম্ভবত কয়েক হাজার কোটি টাকা তার ঋণ খেলাপির কিংবা ঋণ আছে, সেখানে খেলাপির পরিমাণ কত এটা আমি জানি না। তাকে নাকি এরকম বলা হয়েছে যে এটা দিয়ে দিয়েন, আমি ছেড়ে দিলাম। তো যেখানে আইনে স্পষ্ট বলা আছে যে ঋণ খেলাপি থাকা অবস্থায় সে প্রার্থী হতে পারবেন না, এই ধরনের ঘটনাও ঘটেছে। এবং আজকে যেটা হয়েছে, আজকে না গত 2 দিনেই যেটা হয়েছে, যে ছাত্রদলের বন্ধুরা যেটা করলেন যে ওনারা ওইখানে গিয়ে একটা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার, ছাত্রদল যেটা ছাত্রদের সংগঠন কিংবা শিক্ষার্থীদের সংগঠন, তারা গিয়ে ছাত্র সংসদ নির্বাচন করার দাবি তুলে নির্বাচন কমিশনের সামনে বসতেছেন। অন্য আরও দাবি তাদের ছিল, কিন্তু এখন আসলে বোঝা গেল যে তাদের দাবিটা আসলে মূলত যেটা ছিল দেখানো হয়েছে ওইটা, কিন্তু যাতে করে এই চাপের ভিত্তিতে ওই দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপি ইস্যুটাকে নির্বাচন কমিশন নজরআন্দাজ করে এটাকে ছেড়ে দেয়। তো এইভাবে যে ধরেন একটা দলের প্রতি যেভাবে পক্ষপাত দেখানো হলো, ইভেন এখানে সম্ভবত জামাতেরও 1-2 জন প্রার্থী আছে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে, মানে এইটা খুব ভালো নজির হলো না। দ্বৈত নাগরিকত্বের ইস্যুটা আমরা একদম বাংলাদেশের মানে সংবিধানে একদম শুরু থেকেই এই জিনিসটা কিন্তু আর্টিকেল 66 এটা আছে, এটা স্পষ্টভাবে বলা আছে যে অন্য কোনো রাষ্ট্রের নাগরিকত্ব থাকলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। যেই প্রার্থীদের ক্ষেত্রে এই অভিযোগগুলো আসলো সেইগুলো কিভাবে সেটেল করলো সেটা কিন্তু নির্বাচন কমিশন প্রকাশ করেনি, যে আদতেই তারা আছে কিনা। আমাদের একজন প্রার্থীর ক্ষেত্রে এরকম অভিযোগ ছিল, তাকে কিন্তু দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে গতকালকে তার এই প্রার্থিতা বৈধ করা হয়েছে, এবং সে একদম প্রপার ডকুমেন্টস দিয়ে যে উনি যে প্রার্থিতা কি বলে যে তার নাগরিকত্ব ত্যাগ করেছেন সেটার প্রপার ডকুমেন্টস নিয়ে তারপরে এটা ছাড়লো। তাহলে ওই যে প্রার্থীরা যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসলো তাদের ব্যাপারে নির্বাচন কমিশন কি করেছেন এটা আমরা এখনো জানি না। তো এখানে স্বাভাবিকভাবেই মানে মনে হচ্ছে যে কোনোভাবে একটা যেনতেনভাবে একটা নির্বাচন করা, এই নির্বাচনটা কি বলে যে একটা ধরেন কিছুটা মেকানাইজড মনে হয় এই ধরনের একটা নির্বাচন করা না। এইটা ধরেন যেভাবে নির্বাচনটা যে এই প্রার্থীদেরকে রাখতে হবে, আপনার ধরেন নির্বাচন কমিশনের ভেতরে বাইরে যেভাবে টাইপ অফ মব ক্রিয়েট করা, নির্বাচন কমিশনের কাছ থেকে কি বলে যে রায় নিয়ে আসার জন্য নিজেদের পক্ষে, আবার নির্বাচন কমিশনের যেরকম খুব লুজ ফর্মে আপনি খেয়াল করে দেখেন যে প্রায় 400-500 আবেদন বোধহয় হয়েছিল, কি বলে যে বাতিল হয়েছিল, আবার এর মধ্যে 400-র মতো আবেদন হয়তো বা করা হয়েছে, কি বলে আপিলে গিয়ে আবার টিকে গেছে, বৈধ হয়ে গেছে। তো এটা কি ধরনের প্রক্রিয়া হলো? তার মানে যাচাই বাছাই যখন হচ্ছে, আব্দুল আল মিন্টুর যে বাদানুবাদ সেটার বিষয়টা কি? এটা তো মানে কি বলবো, এটাকে ধরেন অনেকভাবে ব্যাখ্যা করা যায়। আমি এটাকে একভাবে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে ওনার ওই স্টেটমেন্টের ভিতরে 2টা শব্দ খুব গুরুত্বপূর্ণ, ব্লাডি সিটিজেন, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা রাজনৈতিক জমিদার তন্ত্র কায়েম হয়েছে, মানে এই রাজনৈতিক জমিদার তন্ত্রের যারা হচ্ছে গিয়া কি বলে যারা এটাকে দখল করে আছেন তারা আসলে নতুন কাউকে এখানে দেখতে চান না। তো একটা দিক অবশ্য ভালো যে উনি অন্তত ব্লাডি বললেও আমাদেরকে সিটিজেন অন্তত আপাতত দাবি করেছে, এখন আর ওনারা হয়তো বা প্রজা মনে করেন না, ওই জায়গায় ওনাদের একটা উন্নতি হয়েছে, এটা ভালো। কিন্তু এখনও ওনারা বিদেশি নাগরিকত্ব নিয়ে ওনারা বাংলাদেশের ধরেন রাস্তায় লড়াই করে যারা ফ্যাসিবাদকে হটিয়েছে তাদেরকে ওনারা ব্লাডি সিটিজেন মনে করে। এইটা একদিক থেকে ভালো যে এই জিনিসগুলো সামনে আসতেছে, পরিষ্কার হচ্ছে বাংলাদেশের মানুষ যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে এইখানে এনেছে, গণতান্ত্রিক পথে যে যাত্রা আমাদের শুরু হয়েছে সেইখানে এই চরিত্রগুলো মানে পরিষ্কার হচ্ছে, এগুলো পরবর্তীতে বাংলাদেশের জন্য ভালো হবে। খুব ছোট করে জনাব দীপু এই প্রসঙ্গে কিছু বলার আছে আপনার জনাব মিন্টুর মন্তব্য নিয়ে? দেখেন, এটা তো একদম ব্যক্তিগত একটা ব্যাপার, একদম ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপার নিয়ে মন্তব্য করা এটা তো রাজনৈতিক কোনো বিষয় নয়, সাংগঠনিক কোনো বিষয় নয়, এবং এর দায়িত্ব অন্য কারো না। এটা আমরা কথা বলতে যে যদি স্লিপ অফ টাং কেউ কোনো কথা বলে থাকে সেটাকে একটা উদাহরণ উদ্ধৃতি এভাবে ধরে না নেওয়াই ভালো। কিন্তু সেটা দলের উপর বর্তায় না, যেহেতু তিনি দলের একজন প্রার্থী। কথাটা নিশ্চয়ই ভালো না, এটাকে কখনোই এরকম মন্তব্য যদি কেউই করে থাকে আমরা এটা দায়িত্বশীল মন্তব্য নয়, এটা বলা যেতে পারে। জি, জনাব কাফি রতন আপনার কাছে ফিরে আসতে চাই। এই নির্বাচন ঘিরে যে জোটের সমীকরণ আমরা দেখছিলাম, সেখানে এনসিপি সহ শুরুতে 11 দলীয় জোট হলো, পরে সেখান থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে গেল, বিএনপি তাদের মতো করে একটা জোটে রয়েছে। সব মিলে জোটের হিসাব নিকেশ দেখে আপনার এই মুহূর্তের যে
সামনে কি ধরনের আসলে ভোটটা ভাগ হতে পারে, আওয়ামী লীগের ভোটাররা কোথায় ভোট দিতে পারেন, তাতে কি মনে হয়? না, আমি আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ভোট দেবে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। আমি তো একটা একেবারে গ্রামীণ নির্বাচন ক্ষেত্রে কাজ করছি এবং সেখানে 12টা নির্বাচনের মধ্যে সম্ভবত 7বার আওয়ামী লীগ জয়লাভ করেছে এবং বাকি 5বার, ইভেন কি বিএনপি যিনি মানে এমপি ছিলেন তিনিও 73 সালে আওয়ামী লীগ থেকেই জয়লাভ করেছিলেন। কিন্তু বোঝা যাচ্ছে না যে আওয়ামী লীগের মানে নেতারা তো নাই, নেতারা তো মানে এলাকা থাকার কোনো সুযোগই নেই তাদের, কিন্তু যারা কর্মী বা মানে একেবারেই তৃণমূল পর্যায়ের সমর্থক আওয়ামী লীগের, তারাও বোধহয় ভাবছে যে কোনো একটা নির্দেশ আসবে বা কোনো এক জায়গা থেকে তাদের প্রতি কোনো নির্দেশ আসবে, ফলে তারাও মানে কোনো ধরনের মুখ খুলছে না যে কোন দিকে যায়। অ্যাটলিস্ট আমার এলাকার আমি কথা বলতেছি, অন্য এলাকার কথাটিকে আমি অন্য হয়তো জানি না। সম্প্রতি একটা প্রতিবেদন আপনার চোখে পড়েছে কিনা নেত্র নিউজের, সেখানে গোপালগঞ্জের কয়েকজন বলছিলেন যে তারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন। একটা প্রশ্ন আসছে যে আসলে কোন দল আওয়ামী লীগের সমর্থকদের বেশি এই সময় আসলে নিরাপত্তা দিতে পেরেছেন, তার উপরে হয়তো এটা নির্ভর করতে পারে। আপনার কি মনে হয়? না, এইটা যদি আওয়ামী লীগেরা ভাবে যে জামাত তাদেরকে নিরাপত্তা দিবে, এটার মতো ভয়ঙ্কর ভুল তারা কিছুতে করবে না। কারণ জামাত হলো এমন একটা দল যে তারা বন্ধু হলে মানে মানে আপনার আর শত্রু দরকার হবে না আর কি, এরকম একটা দল তারা। ফলে যদি আওয়ামী লীগ, আমি গোপালগঞ্জ নিয়ে একটু কনসার্ন, কারণ আমাদের 2জন প্রার্থী আছে গোপালগঞ্জ 1 এবং 2-এ। একজন স্বতন্ত্র অ্যাডভোকেট উৎপল বিশ্বাস, তাকে হয়তো আপনাকে চিনেন আপনারা, এবং সে ওখানে স্বতন্ত্র দাঁড়িয়েছে আমাদের সমর্থনে। আর গোপালগঞ্জের আরেকটা আসনে সেখানে অধ্যক্ষ নীরদ উনি দাঁড়িয়েছেন। ফলে ওইখানের যেই সাধারণ ভোটাররা তারা দাঁড়িপাল্লায় বা জামাতে ভোট দিবে এটা আমি ভাবি না। কিন্তু জামাত ইসলাম যেই এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করছে বা যেই আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে যে তারা হচ্ছে সকল মানে জনগণের জন্য তারা কাজ করবে, কিন্তু আমি একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, যাদের ইতিহাস হচ্ছে হলো মানে বেইমানির ইতিহাস, 47 সালেও তারা পাকিস্তান আন্দোলনের সঙ্গে ছিল না, 71 সালে তারা বাংলাদেশ স্বাধীনতার সঙ্গে ছিল না, এবং মুক্তিযুদ্ধটা সংগঠিত হয়েছে পাকিস্তান বাহিনী আল বদর আল শামস রাজাকারের বিরুদ্ধে। এটা একটা মানে আমাদের যেই 2025 সালে 3রা জুন যে অধ্যাদেশ হয়েছিল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের, সেইখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে মুক্তিযুদ্ধ কি। মুক্তিযুদ্ধ মানে হচ্ছে হলো পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই এবং তার সঙ্গে হচ্ছিল রাজাকার আল বদর আল শামস তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলাম এবং নেজাম ইসলামের বিরুদ্ধে। ফলে তারা হচ্ছে দেশের শত্রু। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের পূর্বপুরুষরা বা আমাদের পূর্ব প্রজন্ম তাদের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে। ফলে যারা দেশটা স্বাধীন করার সময় দেশের বিরুদ্ধে ছিল, তারা দেশের মানুষের পক্ষে কি করবে এই বিষয়ে আমার সন্দেহ আছে। ফলে আজকে যদি কেউ মনে করে যে জামাত ইসলাম তাদেরকে রক্ষা করেছে, সেটা ভান। আর যে জোটের কথা বললেন, 2টা জোটের কথা বললেন, 3 নম্বর আরেকটা জোট আছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট, যেটা বামপন্থীদের ফ্রন্ট। এখন 11 দলীয় জোট, এখন 10 দলীয় জোট বলা হচ্ছে। সেটা গঠন করা নিয়ে যেই নাটকীয়তা আমরা লক্ষ্য করলাম, এবং ইসলামী আন্দোলন তারা কোন দিকে যাবে, তাদের সাথে বিএনপি জোট হবে কিনা এটা দিবু ভাই ভালো বলতে পারবে। ফলে পুরো বিষয়টা কিন্তু এক ধরনের একটা মানে পাকিয়ে গেছে, যে ধোঁয়াশার মধ্যে মানে একটা ধোঁয়াশা হয়ে গেছে যে কে কোন দিকে থাকবে। ফলে এই যে এবং যে জোটটার কথা বলা হচ্ছে 10 দলীয় জোট, তাদের দিক থেকে আমি যদি বলি যে তাদের মানে ক্ষমতায় যাওয়া তো অনেক দূর কি বাত, মানে খুব একটা ভালো সংখ্যায় জেতারও কোনো সম্ভাবনা আমি দেখি না মাঠ পর্যায়ে। জনাব ফরিদুল হক, জামাতের সাথে এনসিপি শেষ পর্যন্ত এই যে সমঝোতায় গেল, এবং এখন পর্যন্ত আপনাদের অভিজ্ঞতাটা কেমন, এবং সেখান থেকে ইসলামী আন্দোলন সরে যাওয়ায় আসলে পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে? খুব জটিল প্রশ্ন। অভিজ্ঞতাটা আমার জন্য এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু কঠিন, কারণ আপনি জানেন আমি সহ আমরা 30 জন হচ্ছে আমাদের কেন্দ্রীয় কমিটি, 30 জন নেতা আমরা এই জোটের বিরোধিতা করে আমরা একটা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। যদিও এটা একটা ইন্টারনাল ডকুমেন্ট ছিল, পরে পাবলিকলি চলে এসছে। তো স্বভাবতই মানে যেহেতু আমার এটা
মানে অবস্থানগত কারণে এই জোট সংক্রান্ত ইস্যুগুলোর মধ্যে আমি খুব বেশি আসলে ইনভলভ না। তো এটা আসলে কি হচ্ছে আমি এটা ভেতরে বলা আমার জন্য একটু ডিফিকাল্ট। আমি ভেতরে এত খবর রাখছি না। আমি মোর কনসার্ন হচ্ছে এনসিপির সাংগঠনিক অবস্থান এবং এনসিপির যারা নেতাকর্মী সারা দেশে আছে তাদেরকে নিয়ে আমি মোর কনসার্ন। একটা তো তো যুক্তি একটা দেওয়া জায়গায় হয়েছিল যে আসলে নির্বাচন কেন্দ্রিক যে পরিস্থিতি দেশে তৈরি হয়েছে, বিশেষ করে ওসমান হাদির হত্যাকাণ্ডের পর নিরাপত্তার ব্যাপারটি নাহিদ ইসলাম একেবারে সামনে নিয়ে এসেছিলেন। সেই ব্যাপারে মাঠ পর্যায়ে কোনো পরিবর্তন দেখছেন? এইটা নিরাপত্তার ব্যাপারটা ধরেন এটা একটা এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা আমি ঠিক ওনার ওই পুরো বক্তব্যের সাথে আবার ধরেন একমত ছিলাম না। এটা এই ঝুঁকি বাংলাদেশে থাকবে, এই ঝুঁকি নিয়েই আপনাকে রাজনীতি করতে হবে। এখন এটা জোট করার মধ্য দিয়ে ঝুঁকি মিনিমাইজ হয় কিনা আমি এটা ঠিক এখনো শিওর না, এটা আরো টাইম গেলে বুঝতে পারবো আমরা। কিন্তু আমি যে জায়গাটাতে মূল কনসার্ন, মানে যে জায়গাটা আমি বলতে পারি আমি নিজে যে জায়গাটা ফেস করছি মানে এই জোট হওয়ার পরে, সেটা হচ্ছে যে 30 আসনে জোটের সাথে এনসিপি নির্বাচন করতেছে। বাকি যে 270 আসন, এই 270 আসনের উপরে যে প্রভাবটা পড়ছে ওইটা আমি আসলে মোর ফেস করছি, যে ওইটা আমাদের জন্য মোর চ্যালেঞ্জিং। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে যে সে ধরেন যেই জায়গাগুলোতে আমাদের প্রার্থী থাকছে না, মানে এই মুহূর্তে যে জায়গাগুলোতে প্রার্থী নেই, ওইখানে ধরেন আমার যদি একটা নির্বাচনী আসনে 50 জন কর্মীও থাকে, ওই মানুষরা কি করবে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কারণ এনসিপি একটা নতুন দল এবং এটা কোনো ক্যাডার বেস দল না, এবং আমাদের নেতাকর্মীরা ওই মাত্রার লয়াল না যে আমি তাকে জাস্ট একটা সুইচ চাপ দিব সেন্ট্রাল থেকে এবং সে যে জোটের প্রার্থীর জন্য নির্বাচন করতে থাকবে। এটা হওয়াটা খুব ডিফিকাল্ট। 2 নম্বর যে চ্যালেঞ্জটা আমরা ফেস করতেছি সেটা হচ্ছে ধরেন একটা আসলে আমার 5000 ভোট আছে, ছিল হয়তো 5000 ভোট হয়তো ছিল, কিন্তু আমি এখানে ক্যান্ডিডেটই দেইনি। তাতে করে যেটা হয়েছে যে ওই যে 5000 মানুষ যে আসলে আমাকে সমর্থন দিয়েছিল, এনসিপিকে যে সমর্থন দিয়েছিল, আমি তার এজেন্সি কেড়ে নিয়েছি, মানে এনসিপি এই সিদ্ধান্তটা নেওয়ার মধ্যে। তো ব্যাপারটা আসলে খুব জটিল। এখন আমরা যেটা করতেছি, আমরা মূলত হচ্ছে এটার জন্য আমরা এই ড্যামেজটা কন্ট্রোল করার জন্য এটা বলা যায় আমরা প্রধানত আমরা ওই গণভোটের পক্ষে আমরা আলাদা একটা কার্যক্রম উদ্যোগ নিয়েছি। যে আসনগুলোতে এনসিপির প্রার্থী থাকবে না সেখানে আমরা গণভোটের অ্যাম্বাসেডর দিব। ওনারা ওই আসনগুলোতে গণভোটের পক্ষে প্রচারণা চালাবেন। ওইখানে আমাদের নেতাকর্মীরাও একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন এবং তারা গণভোটের পক্ষে কাজ করবেন। সেটা আমি মনে করি দেশব্যাপী এনসিপির সাংগঠনিক অবস্থাকে টিকিয়ে রাখা, এনসিপির সমর্থকদেরকে সাথে কানেক্টেড থাকা এবং গণভোটের পক্ষে আমাদের যে ঐতিহাসিক দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করারও একটা মানে সুযোগ আমাদের সামনে আলাদাভাবে তৈরি হয়েছে। মানে এটা ব্যাপারটা এরকম, সেটাকে কেন্দ্র করেই তো আবার এখানে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে। এইটা কারণ দর্শানোর নোটিশ, এইগুলো তো আবার আর ইলেকশন কমিশনে চলে যায় আলাপটা। সারা দেশেই কি পরিমাণ পোস্টার ব্যানার আছে এগুলো আমরা সবাই জানি। এখন এইটা আমাদেরকে দেওয়া হয়েছে। যাই হোক, এটা নিয়ে আমি আসলে এই মুহূর্তে মন্তব্য করতে চাচ্ছি না। কিন্তু গণভোটের সাথে আমি যেটা একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের জন্য যেটা আমি মনে করি যে একদিক থেকে আমাদের জন্য কিছুটা ক্ষতিগ্রস্ত কিংবা ঝুঁকি তৈরি হয়েছে, যেমন পাশাপাশি আমরা এখন এই পাল্টা যে ব্যবস্থাটা, মানে পাল্টা যে উদ্যোগটা আমরা নিয়েছি, আমি মনে করি এটা আমাদের জন্য আরেকটা ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ তৈরি করে দিয়েছে। এটা একটা পজিটিভ জিনিস, মানে নেগেটিভের মধ্যে অনেক সময় পজিটিভ জিনিস আসে না, তো আমাদের জন্য এটা একটা পজিটিভ জিনিস হচ্ছে যে আমরা এই গণভোটের পক্ষে ক্যাম্পেইনে যদি মাঠে দেখি, ধরেন আমাকে যদি আপনি প্রশ্ন করতেন যে বাংলাদেশে ধরেন সামনের নির্বাচন আপনার সামনে দুইটার যে কোনো একটা অপশন বেছে নিতে হবে, আইদার আপনি গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবেন অথবা আপনি নিজে পার্লামেন্টে যাওয়ার জন্য ইলেকশন করবেন, কোনটা আপনি করতেন? আমি এখনও বলতেছি আমি অলরেডি নিজেকে মানে সংসদ নির্বাচন থেকে প্রত্যাহার করে নিয়েছি, কিন্তু ওই আগেও যদি আমাকে কেউ জিজ্ঞেস করতো আমি দ্বিতীয়টা করতাম, মানে আমি গণভোটের পক্ষে থাকতাম। কারণ আমি মনে করি এই গণভোটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক মোমেন্ট এবং প্রথমবারের মতো আমার রিডিং, আপনি আইনের মানুষ আরও ভালো বলতে পারবেন, বাংলাদেশের কিংবা এই ভূভাগের কনস্টিটিউশনাল হিস্ট্রির প্রথমবারের মতো জনগণ তা মানে ভোট দিয়ে, গণভোটের মাধ্যমে ভোট দিয়ে কনস্টিটিউয়েন্ট পাওয়ার কোনো একটা অ্যাসেম্বলির হাতে তুলে দিচ্ছে। এর আগে এই ঘটনা আমাদের এখানে ঘটে। জি, ধন্যবাদ। জনাব দীপু, আপনার কাছে আসতে চাই, এই যে জোটের সমীকরণ, সেখানে ইসলামী আন্দোলন নিয়ে বেশ আলোচনা যেদিকে ইঙ্গিত করছিলেন জনাব রতন, সেই সম্ভাবনা আছে কিনা বিএনপির সাথে তাদের সমঝোতা? আমি এই বিষয়টা নিয়ে খুব ভাবতেছিলাম। বাংলাদেশে বিএনপির সৃষ্টি লগ্ন থেকে এই রাজনৈতিক দলটি একটি বৃহৎ এবং জনপ্রিয় দল হিসেবে গণতান্ত্রিক কার্যক্রমের মধ্যে নির্বাচনমুখী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে আমাদের একটা বিশাল শূন্যতা
কষ্ট এবং যন্ত্রণার মধ্যে দিয়ে একই সময় দেখা গিয়েছে এই দলের জনপ্রিয়তা সাথে আরও নতুন কিছু পালক যুক্ত হয়ে এটি একটি বিশাল এবং বিশালতম জায়গায় পৌঁছে। একই সময়ে আমাদের নেতা বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে আসার পর এবং দলটিকে সরাসরি পরিচালনার দায়িত্ব গ্রহণের পরে প্রতিটি দিন এই দলের জনপ্রিয়তা সমর্থন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, মাঠ পর্যায়ে পর্যন্ত আমরা যতটুকু খোঁজ নিয়ে দেখি এবং একটু আগেই যে আলোচনা হচ্ছিল যে জামাত বা জোট তাদের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, আসন সংখ্যা কত দাঁড়াবে এটা নিয়ে আমরা নিজেরা একটু সংশয়ের মধ্যে আছি। আমরা মাঝে মাঝে এরকমও ভাবি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে সংসদ নির্বাচন যখন অনুষ্ঠিত হয় তার একটি বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল থাকা একান্ত প্রয়োজন। আমরা অনেককে অনুরোধ করেও একটা বিরোধী দল, শক্তিশালী এবং মোটামুটি আকারের একটা বিরোধী দল বাংলাদেশে গড়ে উঠবে কিনা আজকে পর্যন্ত যে রিডিং জনগণের ভোট পরিসংখ্যানে, তাতে আমার সন্দেহ হয় যে এরকম কিছু হওয়ার সম্ভাবনাও একদম কম। সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমরা মনে করি, স্বচ্ছ নির্বাচন হবে এটা আমরা মনে করি। কোনো প্রকার অস্বচ্ছতা ছাড়াই যদি জনগণ ভোট দেয়, সে ভোটেই বিএনপি এবং তার সাথীদেরকে নিয়ে যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে বিএনপি এ পর্যন্ত আছে, তাতে নতুন করে আর কোনো ক্ষেত্র, অন্য কোনো পরিধি বাড়ানো বিএনপি খুব আবশ্যক বলে মনে করছে না। সাম্প্রতিক কিছু কিছু জরিপে তারপরেও তো জামাতকে হ্যাঁ, 30% লক্ষ্য পর্যন্ত করা ভোটের যাচ্ছে। কথা বলা হচ্ছে। হ্যাঁ, এরা যাচ্ছে, বিভিন্নমুখী আলোচনা করা হচ্ছে এবং এই আলোচনাগুলো একটা বিরোধী দল বাংলাদেশে থাকুক এবং বিরোধী রাজনৈতিক দল না থাকলে একটা পার্লামেন্টের কোনো সৌন্দর্য থাকে না, এটাই মূল সৌন্দর্য। এবং সেখানে ওই যারা ক্ষমতাসীন দল থাকে তাদের বিভিন্নমুখী দোষের বোঝা ঘাড়ে তোলার সুযোগ থেকে যায়। এই জন্য আমরাই আহ্বান করতে চাই জনগণের কাছে, আমরাই আহ্বান করতে চাই অন্য রাজনৈতিক দলগুলোর কাছে, আমরাই আহ্বান করতে চাই নির্বাচনের সামগ্রিক প্রক্রিয়ার কাছে যে বাংলাদেশে এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ এমন একটা অবস্থা তৈরি করে দিক। আমরা দেখতেই পাচ্ছি যে বিএনপি একটা ভূমিধস বিজয়। কিন্তু আপনাদের এই ধারণাটার ভিত্তি কি, কিসের ভিত্তিতে আপনারা বলছেন যে বিএনপি ভূমিধস বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে? আমরা একটা জনগণের যে পারসেপশন, পিপল পারসেপশন তো দেখলে বোঝা যায়। আমরা চলাফেরা করি, হাঁটি, দেখি, মানুষের কথা শুনি। আমাদের ধরেন কতগুলো এই আমাদের প্রিয় নেতা তারেক রহমান যখন দেশে আসলেন, তার উপস্থিতির বার্তাটা নিয়ে সারা দেশ থেকে যে পরিমাণ মানুষ ঢাকায় সমবেত হয়েছিল, এটি তো অন্য কোনো কারণে আসে না। এর মধ্যে বিএনপির সমর্থক নেতা কর্মীদের সংখ্যাই ছিল বেশি এবং সেই সংখ্যাটাকে যদি আমি হিসাব করি তাহলে একটা রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে বিএনপির সর্বাপেক্ষা বিরোধী দল হিসাবে যদি কেউ নিজেদেরকে মনে করে, তারা বিএনপিকে সর্ববৃহৎ রাজনৈতিক দল বলা ছাড়া অন্য কোনো পথ নেই। বরাবর আপনি 300 আসনের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করে দেখবেন বিএনপিতে যে প্রার্থীগুলো হয়েছে তাদের গুণগত, অবস্থানগত, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, পূর্বেকার, চলমান সময়কার যে পরিচিতি, সেই পরিচিতি অন্যান্য দলের বিভিন্ন নেতাদের থেকে কত অংশে বেশি এবং জনগণের কাছে গ্রহণযোগ্য। ধন্যবাদ। ফরিদ, আপনার কাছে আসতে চাই, একটা খবর জানি না আপনার চোখে পড়েছে কিনা, ডিসমিস ল্যাব এই একটা রিপোর্ট তৈরি করেছে, তার শিরোনাম হচ্ছে মানুষের মতো মনে হলেও আসলে এআই ভোট দেবে দাঁড়িপাল্লায়। কিছু মানুষ কথা বলছেন, তারা অনেক ক্ষেত্রে বিএনপির ব্যাপারে তাদের বিভিন্ন ক্ষোভের কথা বলছেন যে তারা এখন দাঁড়িপাল্লায় ভোট দিতে চান, এবং ডিসমিস ল্যাব দেখেছে কোনোটি আসলে সত্যিকারের মানুষ নয়। যে এখনকার নির্বাচন সামনে রেখে নানানভাবে এআই এর ব্যবহার, এটা আসলে নির্বাচনের প্রভাব রাখছে কিনা? এটা তো অবশ্যই মানে নেগেটিভ প্রভাব তো রাখছেই। এই ধরনের ফেক জিনিস এআই দিয়ে তৈরি করে এটা প্রচার করলে এটা তো নেগেটিভ প্রভাব রাখছেই। তো এটা কিন্তু নির্বাচন কমিশনের খুব সুনির্দিষ্ট আছে, বিধি আছে, তারা এগুলো অলরেডি অ্যাড্রেস করেছে। আমি মনে করি এটার ব্যাপারে তদন্ত করে তাদের খুব শক্ত অবস্থানে নেওয়া উচিত, কারণ এটা আজকে একটা দল করেছে, কালকে আরেকটা দল করবে। ইভেন এমনও তো হওয়ার সুযোগ আছে যে এনসিপির হয়ে কেউ একজন করে দিয়ে দায়টা এনসিপির কাঁধে চাপাবে, এটারও সুযোগ আছে। তো এটা যে কারোর জন্যই এই সুযোগ আছে। তো এরকম আশঙ্কা যেহেতু আছে, নির্বাচন কমিশনের এই ব্যাপারে একটা শক্ত পদক্ষেপ এবং ভূমিকা নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং যারাই এটা করেছে, যদি এটা কোনো দলের পক্ষ থেকে করা হয়ে থাকে, তাদের দলও এটা, আমি মনে করি যে এটা নৈতিকভাবে এটা ঠিক কাজ করেনি, এটা খুবই
এমনিতে সাইবার স্পেস বা সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে নির্বাচনে এবার কতটুকু গুরুত্বপূর্ণ? এটা অনেক গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখা উচিত। মানে সেটা পজিটিভলিও গুরুত্বপূর্ণ, নেগেটিভলিও গুরুত্বপূর্ণ। মানে এমনিতে দল হিসেবে দুই ধরনের এটা ব্যবহার প্রোপাগান্ডা করছে। হয়, যে একটা হচ্ছে যে পজিটিভ প্রোপাগান্ডা আমার নিজের পক্ষে, আর একটা হচ্ছে অন্যের বিপক্ষে নেগেটিভ প্রোপাগান্ডা করে অন্যকে কি বলে যে দায় চাপানো কিংবা তাকে করার চেষ্টা করা, হারানোর চেষ্টা করা, এটাও দুইটাই হয়। তো এই ব্যাপারগুলোতে শক্ত নীতিমালা এবং শক্ত পদক্ষেপ নির্বাচন কমিশনকে নেওয়া খুবই জরুরি। এবং এইবার যেটা হচ্ছে, যেহেতু পোস্টার থাকছে না কিংবা আগেরকার প্রচার মাধ্যমের অনেকগুলো জিনিসই থাকছে না, যেহেতু প্রচারের একটা বড় অংশ কিন্তু এবার অনলাইনের উপরে নির্ভর করবে। তো সেই ব্যাপারে এই মাত্রায় প্রচারের অনলাইনের উপর 2008-এ তো ফেসবুক আসলে এই অবস্থায় ছিল না। এরপরে যে 3টা নির্বাচন, এটা নিয়ে আসলে আলাপের কোনো প্রয়োজন নেই। তো আমরা আসলে অনলাইন ফেসবুক, ইউটিউব সহ অন্য একেবারে এআইটিআই সব মিলে, অন্য সব কিছু মিলে এইবারের নির্বাচনটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহারের, প্রথমবারের মতো সবচেয়ে বেশি ব্যবহার হতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এইটা নিয়ে বিশেষভাবে কোনো মানে নজরদারি করা এবং বিশেষভাবে এই জিনিস এটাকে ঠিকমতো এটা ব্যবহার হচ্ছে কিনা, অপব্যবহার হচ্ছে কিনা, এটার জন্য একটা আলাদা সেল নির্বাচন কমিশনের করা দরকার ছিল। এটা এখনও আমি মনে করি 1-2 দিনেও চাইলে করা সম্ভব। অনেক এক্সপার্ট আছে আমাদের দেশে, বিদেশে, মানে আমাদের যারা প্রবাসী আছেন, যারা এক্সপার্ট, তাদের কাছ থেকেও সহায়তা নিয়ে এটা খুব দ্রুতই একটা করা যেতে পারে। এরপরে হচ্ছে যে ফ্যাক্ট চেকিং যে অর্গানাইজেশনগুলো আমাদের এখানে গড়ে উঠেছে, অনেকগুলো মানে ফ্যাক্ট চেকার সংস্থায় কিন্তু ভালো কাজ করছেন, তাদেরকে এখানে ব্যবহার করা যেতে পারে। এই সব মিলে এই জিনিসটাকে সরাসরি একদম ধরেন প্রম্পটলি 24/7 নির্বাচন কমিশনের এই বিষয়টাকে নজরদারির মধ্যে আনা দরকার। এটা খুবই মানে প্রয়োজনীয়। নির্বাচনটা ভালোভাবে প্রশ্নবিদ্ধ হওয়া, মানে প্রশ্নহীন হওয়ার জন্য এটা খুব জরুরি। জি জনাব দীপু, এই যে নতুন বাস্তবতা, অনলাইন মাধ্যম যেখানে এত প্রবলভাবে প্রভাব রাখছে সমাজে, বিএনপি আসলে এটাকে কিভাবে দেখছে? না, অবশ্যই এতে অপপ্রচার যেগুলি, যেটা ফরিদভাই বলছিলেন যে নেগেটিভ এবং পজিটিভ দিকগুলো, আমরা পজিটিভ অনলাইনে আমার পক্ষে আমার কথা জনগণকে বোঝানোর জন্য, জনগণের দৃষ্টিভঙ্গি আমার দিকে আকৃষ্ট করার জন্য অবশ্যই বলা আমার জন্য সুযোগ আছে এবং সেটা আমি করতে চাই। একই সময়ে আমি অপরকে আক্রান্ত করার ক্ষেত্রে আমাকে বিবেচনা আনতে হবে যে আমি তাকে ডিফেম না করে, আমি তাকে এমন কোনো ক্রিটিসিজমের মধ্যে নিয়ে না আসি যেটা মিথ্যা সম্পূর্ণ। আজকে দেখতেছিলাম একটা প্রচার চলছে, রুমিন ফারহানাকে তারেক রহমান অবশেষে গলায় ফুলের মালা দিলেন ছবিসহ। এই যে প্রচারটা হচ্ছে, প্রচারটা সর্বৈব মিথ্যা একটা প্রচার। এর কোনো অর্থ নয় যে মুহূর্তে রুমিন ফারহানাকে নির্বাচন কমিশনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সহ অন্যান্যরা শোকজ করেছে। তো এই সময় একটা ছবি দিলে, এই ছবিটা সহ তারেক সাহেবের ছবিও সেখানে আছে, গলায় মালা পরাচ্ছে এই ছবিটাও আছে। একজন সাধারণ মানুষ, যারা এখন তো সবার কাছে আছে, ফেসবুক খুললে দেখতে পাচ্ছে তারা, এর অর্থ সে বুঝতে পারে। একজন শিক্ষিত মহিলা আমাকে জিজ্ঞাসা করেছে এটা কি, ঘটনাটা কি সত্যি? তাই বললাম তোমার কি মনে হয়? কই যে আমার তো মনে হয় এটা অস্বাভাবিক। আমি তাহলে তুমি সত্যি জিজ্ঞাসা করলা কেন? এটা মিথ্যা। তাহলে এটা করে কেন? এখন এই করে কেন উত্তরটা যদি এইটা যদি নির্বাচন কমিশন এখন না দেখে এবং স্ট্রংলি যদি এগুলোকে বন্ধ করা না হয়, তাহলে অপপ্রচার একটা সত্যকে মিথ্যায় এবং তাদের সেই দক্ষতা আছে বলে মনে হয়? হ্যাঁ, এই দক্ষতা ঘাটতি আছে, তবুও পদক্ষেপ নিতে হবে। ফরিদভাই যেটা বলছিলেন, ইমিডিয়েটলি ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। এক্সপার্ট যা আছে এদেরকে কাজে লাগিয়ে অন্তত একটা স্টেপ নিলেও কিছুটা ভয় থাকবে। শাস্তির একটা বিধান করে দিলে কিছুটা ভয় থাকবে, বিষয়টাকে প্রচার করলে কিছুটা ভয় থাকবে, ডিটেক্ট করার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এটা বললে কিছুটা ভয় থাকবে। এই জন্য একদম যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তো বেপ্রভাবে এই অপপ্রচারগুলোকে কন্টেন্টের মতো করে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করবে যে অবস্থাটা গোটা নির্বাচন ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারে। এই জন্যে এটা এখনই জরুরি ভিত্তিতে যতটুকু সঙ্গতি আছে, যতটুকু সক্ষমতা আছে, সেটুকু কাজে লাগিয়ে সেই পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। জি জনাব রতন, আপনার কাছে ফিরে আসি। এই যে নির্বাচন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করার জন্য সিসি ক্যামেরা ব্যবহার করার কথা অনেক আগে বলা হয়েছিল, সে ব্যাপারে নাকি বরাদ্দও আছে, কিন্তু কেনার নাকি নির্দেশনা নেই। আজকে যে খবর দেখছিলাম গণমাধ্যমে, আসলে এই যে নির্বাচনের ব্যাপারে নিরাপত্তা, নির্বাচন স্বচ্ছ করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার, সেগুলোর প্রস্তুতি যথেষ্ট মনে হচ্ছে কিনা? না, এই বিষয়টা আমার কাছে মনে হয় একটু ঘাটতি আছে। কারণ হচ্ছে যে নির্বাচন কমিশন
রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিভিন্ন সমাজের বিভিন্ন পেশার মানুষের সাথে বসেছিলেন এবং অনেক পরামর্শ কিন্তু সেখানে দেওয়া হয়েছিল। আমরাও দিয়েছিলাম অনেক পরামর্শ। সেই পরামর্শগুলি কিন্তু মানে শুনেছেন তারা, কিন্তু ওনারা গ্রহণ করেছেন কিনা বোঝা যাচ্ছে না। যেমন এআই নিয়ে যে কথাটা আপনি বলছিলেন, এই কথাটা কিন্তু বারবার বলা হয়েছিল যে এবার কিন্তু এআইয়ের মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরের ব্যক্তিত্ব মানে নিয়ে আঘাত করার সম্ভাবনা দেখা যাবে এবং প্রচুর মিথ্যাচার করা হবে। ফলে তারা শুরুতেই কিন্তু এটা সতর্ক হতে পারতো এবং কমিশনের যদি এক্সপার্ট নাও থাকে, কমিশন তো হায়ার করতে পারে, নানা রকম ব্যক্তিকে হায়ার করতে, তারা একটা আলাদা ডিপার্টমেন্ট করতে পারতো যাতে এই জায়গাটায় মানে কোনো ধরনের আক্রমণ, যাতে ব্যক্তিগত চরিত্র হননের জায়গাটা যেন না থাকে। আর হচ্ছে যে আপনার অন্যান্য যেই নিরাপত্তার বিষয়, আমি এখন দেখলাম জামাতে ইসলাম গতকালকে তারা দেখা করেছে এবং তারা কি বলেছে আসলে জিনিসটা হলো মানে মানে ঠিক আমি বুঝতে পারি নাই যে তারা কি মানে কোথায় ঢুকতে পারবে না নিরাপত্তা কর্মীরা। কারণ আমরা তো নিরাপত্তা চাই। আপনি যদি মনে করেন যে কোনো মানে প্রথম কথা, আমরা নির্বাচন কমিশনে একটা কথা বলেছিলাম যে নির্বাচনের দিনের যে ব্যবস্থাপনা সেইটাকে পরিবর্তন করা দরকার। কারণ হচ্ছে যেন কীভাবে থাকে যে প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার, তারা কিন্তু স্থানীয় স্কুলের, প্রাইমারি স্কুলের, হাই স্কুলের এবং কলেজের মানে শিক্ষকরা থাকেন এবং তাদের অধিকাংশই কোনো না কোনো দলের প্রতি আনুগত্য থাকে। আমরা 2018 সালে আমি দেখেছি, এটা আমি খুব প্রত্যক্ষভাবে দেখেছি যে এরা সব একটা নির্দিষ্ট দলের, যারা পতিত স্বৈরাচার তাদের দলের নেতা ছিলাম, তারা ম্যানিপুলেট করছেন। ফলে ওই যে যদি এখনও এই নির্বাচনে যদি কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে কোনো প্রিজাইডিং অফিসার, কোনো অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, কোনো পোলিং অফিসার যদি কোনো অ্যাক্টিভিটিস করেন, তাহলে তো নিরাপত্তা যারা নিযুক্ত আছেন তাদের তো কর্তব্য হচ্ছে যে তাদেরকে হলো মানে নির্বাচন কমিশনের যারা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে তাদেরকে থামানো। তো এখন জামাত ইসলাম এই কথাটা যখন বলছেন, তখন ঠিক এটার মিনিংটা কি হচ্ছে আমি তাদেরকেই বলতে চাই। ফলে নির্বাচন কমিশনকে এমন একটা ব্যবস্থা নিতে হবে যাতে মানে পর্যবেক্ষণটা সঠিকভাবে হয়, নির্বাচন কমিশন যাতে কেউ মানে 2014, 18, 24 পুনরাবৃত্তি করতে না পারে, সেই কাজটা যেন অনেক তারা অনেক পর্যবেক্ষণ ধন্যবাদ।